স্বাগত জানাচ্ছি ঠাকুরগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শাবিন জাহেদ। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রত্যেক উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য আগামী জুন মাসের মধ্যে সরকার সব জেলায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। আজ আমরা আলোচনা করব দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাইরার সাবেক যুগ্ম মহাসচিব এবং সাদিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শামীম আহমেদ চৌধুরী নোমান। তবে আজ মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন প্রায় ৮৬ লাখ বাংলাদেশি শ্রমিক। তবে পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে প্রশিক্ষণ ছাড়াই বিদেশে যাচ্ছেন প্রায় ৮৮%। ফলে রেমিটেন্স আসছে কম। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে দক্ষ শ্রমিকের চাহিদা। তাই দক্ষ জনশক্তি তৈরি করতে সব জেলায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছে সরকার। নির্মাণাধীন আছে আরও ৩৫টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং আরও ৪টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট নির্মাণাধীন আছে। এই সবগুলো হয়ে গেলে আমাদের ৫টা হবে মেরিন টেকনোলজি আর ৭০টা হবে হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তখন প্রতিটি জেলায় একটি করে, কমপক্ষে একটি করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থাকবে। আগামী জুনে শেষ হয়ে যাবে সবগুলো। দেশের সব উপজেলাতেও প্রশিক্ষণ কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রত্যেক উপজেলায় একটা করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রকল্প আমাদের হাতে নেওয়া হয়েছে। তখন আমাদের কিন্তু স্কিল কর্মীই যাবে তখন মোর দ্যান 90%। তো সেইটা টার্গেট করেই কিন্তু আমরা এগুচ্ছি। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বছরে ৬ লাখ দক্ষ জনশক্তি রপ্তানি করা যাবে বলে জানায় বিএমইটি। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদ ভাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ইটস এ রিয়েলি ইম্পর্টেন্ট টপিক। আপনাকেও ধন্যবাদ। আমরা প্রতিবেদন দেখলাম, যেখানে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে জনশক্তি রপ্তানির জন্য প্রশিক্ষণ একটি খুব জরুরি বিষয়, যেটা সবসময় আমরা বলে থাকছি এবং আমরা এটাও বলছি এই বিষয়ে আমরা আসলে খুব একটা জোর দিচ্ছি না। তো সরকার সাম্প্রতিক সময় একটা নতুন উদ্যোগ নিয়েছে। তারা বলছে যে প্রতিটি জেলায় এবং উপজেলাও তারা প্রশিক্ষণ কেন্দ্র করতে চায়, যাতে দক্ষ জনশক্তি, স্কিল্ড ম্যান পাওয়ার তারা রপ্তানি করতে পারে। এই দক্ষ জনশক্তি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? কোন কোন কাজের ক্ষেত্রে এই শ্রমিকদের কথা ভাবছি আমরা, বা যারা কাজ করতে যাবেন? ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে। এটা আসলে আমাদের সেক্টরের জন্য আপনার দক্ষ যে স্কিল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি, ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। এবং আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের কর্মী ভাইদেরকে দক্ষ করতে পারবো, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের সাস্টেন করা মুশকিল। কারণ আমাদের অনেক কম্পিটিটর আছেন যারা সেন্ডিং কান্ট্রি, এবং তারাও কিন্তু অনেকটা এগিয়ে গেছেন এই ব্যাপারে। এবং আমি বলবো বর্তমান মন্ত্রণালয় বা সরকার এটা একটা সময়োপযোগী উদ্যোগ নিয়েছেন সর্বদিকে বিবেচনা করে যে দক্ষ কর্মী তৈরি করার ব্যাপারে। রাইট। এবং যেটা একটু আগে আমরা যেটা প্রতিবেদনে দেখলাম যে ডিজি মহোদয় বললেন যে প্রথমে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তারা উদ্যোগ নিয়েছেন একটা করে ট্রেনিং সেন্টার করার জন্য। পরবর্তীতে তারা উপজেলায় পর্যায়ে যাবেন। অবশ্যই এটা আমি সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এবং এখন প্রশ্ন হচ্ছে যে আমরা, আপনি যেটা জানতে চেয়েছেন যে কি ধরনের দক্ষতা আমরা তৈরি করছি। দক্ষতা কিন্তু দুইটা হচ্ছে, একটা হলো স্কিল ডেভেলপমেন্ট, একটা কর্মীর কাজের দক্ষতা, আরেকটা হলো তার কিন্তু ব্যবহারিক স্কিল ডেভেলপমেন্ট, যেমন কথা বলা, কমিউনিকেশন স্কিল যেটাকে আমরা বলি। আমাদের কিন্তু আসলে এই দিকটা নজর দিতে হবে, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি কাজ জানলাম কিন্তু আমি কমিউনিকেট করতে পারলাম না, ভাষা জ্ঞানটা কম, এই জায়গাটা আমাদের কিন্তু আসলে অ্যাড্রেস করা দরকার। কারণ এই জায়গাটা আমরা দেখছি যে আমাদের যে আদার সেন্ডিং কান্ট্রিগুলো যেটা আছে, আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, আমরা শ্রীলঙ্কার কথা বলি, তারা কিন্তু এই দিক থেকে আমাদের যথেষ্ট এগিয়ে আছে। এবং যার ফলে হচ্ছে কি যে প্রত্যেকটা ওয়ার্কিং সাইটে আপনার যে আপার লেভেলের পজিশনগুলো থাকে, যেমন আমরা বলি গ্রুপ লিডার, আমরা বলি আপনার সুপারভাইজার, এগুলো কিন্তু মূলত চলে যায় ওই দেশীয় লোকদের হাতে, বিকজ অফ কমিউনিকেশন স্কিলের জন্য। আমরা কিন্তু বেটার কাজ জানলেও যেহেতু আমি ডেলিভার করতে পারছি না, সেহেতু কিন্তু আমাকে ওই পজিশনগুলো দেওয়া হচ্ছে না। তো আমরা যদি এদিকে একটু যত্নবান হই, তাহলে এটাতে হচ্ছে কি আপনার কর্মীদের স্যালারি বেড়ে যাচ্ছে এবং আমার ডিমান্ডও বেড়ে যাবে, তাতে ভ্যালু অ্যাডিশনটা অনেক বেশি হবে। তো আমরা আরেকটা যেটা হচ্ছে যে
কোন ধরনের, যেটা হলো বেসিক্যালি আমরা যেটা দেখি যে মিডল ইস্টার্ন কান্ট্রি আমাদের বড় মার্কেট, ওইখানে যে ধরনের কর্মী যায় সেটার মূলত 60% হচ্ছে আমার কনস্ট্রাকশন সাইডে, ডেভেলপমেন্ট কাজে। Right. সেখানে আমরা বলি কাঠমিস্ত্রি, আমরা বলি রাজমিস্ত্রি, ম্যাশন বলি, কার্পেন্টার বলি, ইলেকট্রিশিয়ান বলি, Right. আমরা বলি আপনাকে রড বাইন্ডার বলি, Right. তারপর মোটর মেকানিক, এটা একটা বড় জায়গা। তারপরে আমরা এই কাজগুলোই কিন্তু মূলত এখন আপনি যদি আমাকে বলেন যে সরকারি উদ্যোগে কটা প্রশিক্ষণ কেন্দ্রে কি কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আমরা এবং যেটা সেগুলোর অবস্থাটা কি আসলে? যেটা যতটুকু জানতে পেরেছি আজকে, সেটা হলো যে আমাদের টোটাল সোফার অপারেশনে আছে 38 ট্রেনিং সেন্টার, যেখানে এই যেটা আপনাকে বললাম এই ট্রেড কোর্সগুলো Right. হচ্ছে, তারপরে তাদের আবার ডিপ্লোমা ট্রেনিংও আছে 2 বছরের মেয়াদের। তারপরে হচ্ছে এখানে তারা স্লাইড করে ট্রেনিং, যেমন গার্মেন্টস ওয়ার্কার্সের ট্রেনিং দিচ্ছেন, ডোমেস্টিক ফিমেল ওয়ার্কার্স, হাউস ওয়ার্কার যেটা আছে সেখানে training সেখানেও ট্রেনিং হচ্ছে। এবং নতুন করে যেটা আরও শুরু করেছেন, 30টা ট্রেনিং সেন্টারে কাজ চলছে, তার মধ্যে 6টা অলরেডি অপারেশনে চলে এসছে। আর আর এটা হলো রেগুলার সব ট্রেড মিলিয়ে। আর স্পেশালি আইএমটি যেটাকে বলা হয় ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, আচ্ছা, এটারও কিন্তু বাইরে বেশ এখন ডিমান্ড আছে। এটার উপরে পর্যালোচনা সরকার এরপরে 5টা মেরিন টেকনোলজি করার উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে 3টাও কিন্তু অলরেডি মানে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে অলরেডি, দে আর ইন অপারেশন। তারা এখন রিক্রুটমেন্ট করবেন, মানে ছাত্র ভর্তি করবেন। এবং এটা হলো একটা হলো সিরাজগঞ্জে, একটা হলো ফরিদপুরে, আর একটা হলো মাগুরা আপনার এগুলো তো খরচ বাগেরহাটে। কেমন এই ধরনের প্রশিক্ষণ নিতে? আমি ঠিক জানি না এই মুহূর্তে যে আসলে এইটা কত। যেটা সরকারি পর্যায়ে যেহেতু করা থাকলে যেটা হয় কি আপনার ট্রেনিং কস্টটা অনেক কম পড়ে, কমে কারণ যায়। সরকার এটার উপরে সাবসিডাইজ করছেন। Absolutely. আমরা প্রাইভেট রিক্রুটিং এজেন্সি বা প্রাইভেট ভাবে করলে আমাদের সেই টাকাটা ইনভেস্ট করতে আপনারা হয়। আপনি আপনার প্রতিষ্ঠান থেকে আপনি ব্যক্তিগতভাবে আপনারা প্রাইভেটলি প্রশিক্ষণ দিচ্ছেন, এগুলোতে আপনারা কোন কোন ক্ষেত্রে সাহায্য দিচ্ছেন? যেমন আমরা যেটা প্রাইভেটলি, যেটা হচ্ছে সেম ট্রেডেরই প্রাইভেটলি ট্রেনিং হচ্ছে। যেমন আপনি জানবেন যে এখানে 5টা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আছে, যারা কিন্তু সিঙ্গাপুর সিএডিবির আন্ডারে এবং তাদের তত্ত্বাবধানে হচ্ছে। এবং এখানে কিন্তু ওরা সমস্ত কিছু কন্ট্রোল করে এবং তাদের স্ট্যান্ডার্ডটা তারা মেনটেন করে। এবং ওদের ট্রেনিং পিরিয়ডটা শেষ হওয়ার পরে তারা কিন্তু এক্সাম নেওয়ার জন্য নিজেরা আসে এখানে, আচ্ছা, এবং নকল করার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই। এবং আপনি খাতাও দেখতে পাবেন না। তারা আচ্ছা। আপনাদেরকে ট্রেনিং যখন তারা পরীক্ষাটা নেবে তখন হল থেকে সবাইকে বের করে দিবে। তারা তাদের ওটা পুরো তাদের তত্ত্বাবধানে থাকবে। Good, very তারা পরীক্ষা দেওয়ার পরে সেই সমস্ত পেপারসগুলো তারা নিয়ে যাবে। তারা শুধু মিলে আমাদেরকে জানিয়ে দিবে একটা টোকেন নাম্বার দিয়ে যে দিস ইজ বিন সিলেক্টেড। আচ্ছা, সো যারা সিলেক্ট হয় না তাদের কিন্তু আবার রিট্রেনিং করে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু পরীক্ষা ফিস দিতে হয়, কিন্তু এটা একটু এক্সপেন্সিভ আচ্ছা। আমাদের, বাট কোয়ালিটি এনশিওর করা যায়। সো প্রাইভেট রিক্রুটমেন্সি করতে গেলে তাদের খরচ অবশ্যই বেড়ে যায় আমাদের। সরকারি যখন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মানুষ প্রশিক্ষণ নেবে, তখন এই ধরনের পরীক্ষার ব্যবস্থা কি থাকবে? এটা সরকারি পর্যায়ে যারা ইঞ্জিনিয়ার অনেক এক্সিস্টিং যেগুলো আছে সেটার প্র্যাকটিসটা কি ছিল যদি আপনি বলেন? সেটা হচ্ছে তারা তাদের যে নিজস্ব প্রত্যেকটা টিটিসিতে যারা আছেন, যে প্রিন্সিপাল বা চার্জে আছেন, দেয়ার টেকনিক্যাল পিপল ওখানে আছেন, হ্যাঁ, প্রত্যেক ট্রেডের উপরে। আচ্ছা। এবং তারা তাদের ওই উইকলি বা মান্থলি তারা যেমন 4 সপ্তাহের কোর্স হতে পারে, 3 সপ্তাহের কোর্স হতে পারে, 6 উইকের কোর্স হতে পারে। আচ্ছা। এরকম ভাবে প্রত্যেকটা ট্রেডের উপরে ভাগ করা আছে এবং অ্যাকর্ডিংলি তারা সেগুলো টেস্ট করেন। কিন্তু আমার যেটা আমি বলতে চাচ্ছি যে এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এটাকে আরো কার্যকর করার জন্য, যেমন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দি ট্রেনিং সেন্টারগুলো হচ্ছে আউটডোর ট্রেনিং, মানে নট ইনহাউস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই ট্রেনিং সেন্টারে যারা আসবেন তারা কিন্তু এখানে থাকতে হবে, অ্যাকোমোডেশন প্রোভাইড করা যাচ্ছে না। এখন যারা আসছেন তারা ট্রেনিং নিয়ে আবার চলে যাচ্ছেন, ক্লাস করছেন, ক্লাসের বাইরে চলে যাচ্ছেন। তাতে হচ্ছে কি সে ওই আমরা যেটা মাইগ্রেন্টের জন্য যেটা মূলত দরকার, যেটা আমরা মনে করি যে তাদেরকে আমরা যদি ওই জায়গাটা রাখতে পারি, তার 24টা ঘন্টায় কিন্তু একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে থাকছে। সেটাতে একটা হচ্ছে যে সেই কাজটা যেটা শিখছে সেটা একটা, সেকেন্ডলি হলো যে তার ব্যবহারিক, তার যে বাহ্যিক যে অ্যাক্টিভিটিস আছে সেটাকে কিন্তু এখানে সেটাও মনিটর আসলে করা হয়। দেখার সুযোগ আমার রয়েছে। মনে হয় যে এগুলো যদি আমরা ইনহাউস করতে পারি তাহলে সবচেয়ে ভালো হবে। ভালো হয়। আরেকটা অনুরোধ আমি করব, সেটা হলো যে আমরা যেহেতু মাইগ্রেশন কস্ট নিয়ে কথা বলছি, হ্যাঁ। এখন একটা রিক্রুটিং এজেন্সির পক্ষে যদি ট্রেনিং সেন্টার মেনটেন করতে তার কস্টিং বেড়ে যায় এবং আলটিমেটলি এটা ওই মাইগ্রেন্টের উপরে বর্তায়। আমরা যদি এই যে ট্রেনিং সেন্টারগুলো গভর্নমেন্ট করছে সেগুলোর সাথে যদি আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আসতে পারি, তাহলে আরো ভালো আমাদেরকে হতে যদি পারে। সুযোগ দেওয়া হয়। ধন্যবাদ জনাব চৌধুরী। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার। থ্যাংক ইউ। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. আজ আমরা আলোচনা করছি দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব এবং সাদিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব নোমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, আলোচনা করছিলাম যে সরকারি যে প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে, আপনি বলছিলেন যে এখানে বেসরকারি উদ্যোগ থেকে সম্পৃক্ত করা যেতে পারে, একটা প্রাইভেট পাবলিক ইনিশিয়েটিভ হতে পারে আর কি। কেন দরকার? ওয়েল, সেটা হলো যে দেখেন, জিনিসটা হচ্ছে যে তাদেরকে আমরা যা পাঠাচ্ছি তো আপনারা লোক পাঠাচ্ছেন? আমরা তো ডিমান্ড প্রকিউর করছি, বিকজ আমরা সরকারের নির্ধারিত বা নির্বাচিত আপনার রিক্রুটিং এজেন্ট, যে আমাদেরকে কাজের জন্য মন্ত্রণালয় আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা এদের প্রকিউরমেন্ট করছি ডিমান্ডগুলো, এবং অ্যাজ পার ডিমান্ড অনুযায়ী আমরা লোক পাঠাচ্ছি। আমরা যদি এই কাজে সম্পৃক্ত থাকতে পারি, সেটা সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমরা এদেরকে এমপ্লয়েড করার সুযোগটা পাচ্ছি। সেকেন্ডলি, আমরা আমাদের যে এমপ্লয়ারের রিকোয়ারমেন্ট থাকে, অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্ট আমরা সেই ট্রেনিংটা সেইভাবে করতে পারছি। তাহলে দুটো জিনিস হচ্ছে, একটা হলো তাদের এমপ্লয়মেন্ট হচ্ছে, সেকেন্ডলি হলো যে আমার ট্রেনিংটা অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট অফ দি এমপ্লয়ার হচ্ছে। আচ্ছা, এই ব্যাপারে আমরা অবশ্যই এখানে সম্পৃক্ত থাকা উচিত। আমি আরেকটা বিষয় আপনার সাথে যেটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে সরকারি যে প্রশিক্ষণ কেন্দ্র থাকছে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে, সেখানে পরীক্ষা নেবেন আমাদের সেই দেশের লোকেরাই ধরে নিচ্ছি আমি। এরপরে এমপ্লয়াররা সেই প্রশিক্ষণকে তারা কতটা আমলে নেবে, সেই নিশ্চয়তা আসলে কে দেবে? আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, যে প্রাইভেট প্রশিক্ষণ ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা এমপ্লয়ার নিজেই পরীক্ষা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো চাকরি এক ধরনের নিশ্চয়তা রয়েছে, ওইখানে পাশ করলে চাকরির নিশ্চয়তা আসলে কী হয়ে থাকবে? আলটিমেটলি তারা রেডি হয়ে তো আমাদের কাছে আসছে। এখন জিনিসটা যেটা হয়, আমরা যদি প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের সাথে একটা সিলেকশন সেন্টার করতে পারি, যেখানে ট্রেনিংটা হলো, কিন্তু আমরা আবার প্রয়োজনে আমাদের এমপ্লয়ারগুলোকে নিয়ে আমরা সেখানে যেতে পারি, রাইট, সো দ্যাট আমরা ট্রেনিং অবস্থায় তাদেরকে দেখাতে পারি যে দিস কাইন্ড অফ ট্রেনিং হচ্ছে, এবং তারা তাদের ওয়ার্কার্সকে কিন্তু এখান থেকে সিলেকশন করতে পারে। এখানে এই ট্রেনিং সেন্টার থেকে ডাইরেক্ট সিলেকশন পদ্ধতিতে কিন্তু আপনার অনেক রকমের সাহায্য আছে। একটা হলো যে এমপ্লয়ার সচক্ষে দেখছেন তার ট্রেনিং স্ট্যান্ডার্ডটা, সেকেন্ডলি হচ্ছে তার মাইগ্রেশন কস্ট কিন্তু বড় একটা ফ্যাক্টর, যেটাকে আমরা বলছি যে আমরা মিডলম্যানকে এলিমিনেট করতে চাই। এটাতে কিন্তু মিডলম্যান থাকছে না, কারণ আমি সরাসরি পৌঁছাতে পারছি আমার এমপ্লয়ারকে নিয়ে টু দ্য এমপ্লয়ি। এটা কিন্তু অনেকগুলো বেনিফিট এখানে কাজ করে। তো আমরা যদি সেই জিনিসগুলোকে ডেভেলপ করতে পারি, আমাদের তো চিন্তা হচ্ছে শুধু ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া না, ট্রেনিং দিয়ে এদেরকে এমপ্লয়েড করা। রাইট, আমাদের কিন্তু এইম হওয়া হচ্ছে যে আমি যাদেরকে আমি যদি 6 লক্ষ 7 লক্ষ লোককে ট্রেনিং দিব বা 1 লক্ষ লোকের ট্রেনিং টার্গেট করবো, তার মানে আমাকে এদেরকে এমপ্লয়েড করতে হবে। আমাকে কিন্তু সেই কথা চিন্তা করে সেইভাবে কিন্তু আমাকে কাজ করতে হবে। আরেকটা যেটা হলো যে ট্রেনিং সেন্টারগুলোতে আমরা যেটা হচ্ছে যে আপনি আমাদের যে আমরা যদি কনস্ট্রাকশন নিয়ে কথা বলি, কনস্ট্রাকশন যে সাইট সেক্টরগুলো আছে, সেখানে যারা কাজ করছেন, আপনি যদি বাইরে দেখেন তাদের টেকনোলজি কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমরা কিন্তু ট্রেনিংগুলো কিন্তু আমাদের আগের মতো করলে কিন্তু হবে না। আমাদের ট্রেনিংগুলো করতে হবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ড অফ দি ফরেন এমপ্লয়ার। রাইট, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেটা আমাদের মন্ত্রণালয় বা সরকার যদি উদ্যোগ নেন, যেই ট্রেনিং সেন্টারকে যাদেরকে নিয়োগ দিচ্ছেন, স্পেশালি ট্রেনার যারা, তাদেরকে কিন্তু আমরা পাঠাতে পারি। যেমন আমাদের পাশাপাশি যারা আছেন, যারা এই ট্রেনিং সেন্টারগুলো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, যেমন আমরা বলতে পারি শ্রীলঙ্কা, আমরা বলতে পারি ফিলিপাইন, আমরা বলতে পারি ইন্দোনেশিয়া। আমাদের যথেষ্ট দক্ষ প্রশিক্ষক রয়েছে। তো সেইখানে আমরা আমাদের প্রশিক্ষককে যদি আমরা পাঠাতে পারি এখানে উচ্চতর ট্রেনিং এর জন্য, যে অ্যাডভান্স কি টেকনোলজি তারা ব্যবহার করছেন এইসব কাজের জন্য, এবং সেই ইকুইপমেন্টস আপনাকে আনতে হবে। কিন্তু ইকুইপমেন্টস না আনলে কিন্তু এখানে হবে না, টেকনোলজির সাথে আপনার এটাকে আনতে হবে। সরকার যে উদ্যোগটা নিয়েছে আমরা স্বাগত জানাচ্ছি, আপনি বলছেন স্বাগত জানাচ্ছেন। একই সাথে আমরা বলছি যে এটার যে কোর্স কারিকুলাম, কোর্স ম্যাটেরিয়াল যেটা হবে, সেটা তৈরি করার ক্ষেত্রে সরকার আসলে আপনার একজন বড় একটা স্টেক হোল্ডার এই ম্যান পাওয়ারের সাথে। আপনাদের সাথে কি কোনো যোগাযোগ করছে বা যোগাযোগ হয়েছে? আমাদের সাথে কখনো কখনো সেমিনার কথা। তবে আমি বলবো যে আমরা যেটা আমি আপনাকে বলেছি, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যদি আমরা সরকারের কাছে আসতে পারি এভাবে, এবং আমাদেরকে যদি অফিসিয়ালি বলা হয় এবং আমরা যদি এই সুযোগটা পাই, তাহলে অবশ্যই আমরা আমাদের যতখানি আছে আমরা সেটা কন্ট্রিবিউট করব। আমাদের যতটুকু টেকনিক্যাল নো হাউ আছে বা যেটাই আমাদের থাকে না, কারণ আমরা করবো। আপনাকে আমি একটু এই ব্যাপারে বলতে পারি যে আমরা কিন্তু অলরেডি একটা কাজ করছি,
যেটা কিন্তু মন্ত্রণালয় সহায়তায় করছে, যেমন হংকংয়ের যে ট্রেনিংটা হচ্ছে ফর ফিমেল ডোমেস্টিক ওয়ার্কার্স, সেটা কিন্তু আমরা কিন্তু সরকারের জায়গায়, সরকারের যে টিটিসিগুলো আছে সেখানে কিন্তু আমরা কাজ করছি, মন্ত্রণালয়কে সাথে নিয়ে, বিএমইটিকে সাথে নিয়ে আমরা কিন্তু সেখানে আমরা এবং আমাদের যে ফরেন এমপ্লয়ার আছে হংকংয়ের কাউন্টারপার্ট, তারা মিলে কিন্তু আমরা ওইখানে সব কাজ করছি। দ্যাট মিনস অ্যান্ড ওইটা রেজাল্টও খুব ভালো, এবং তাদের যে ট্রেনিং স্কিল আপনি দেখলে অবাক হয়ে যাবেন, যেমন আমিও অনেক কিছু জানতাম না যেটা ওদের সাথে কাজ করতে গিয়ে শিখেছি। আচ্ছা, বিকজ আসলে আনলেস আনটিল আপনি বাইরের কারোর সাথে কাজ না করেন, কারণ ওরা তো অনেক অ্যাডভান্স, আমরা ওই টেকনোলজি যদি না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো না। আমাদের যে কোনো রকমের ট্রেনিং হলেই হবে না, আমাকে আমার ওয়ার্কার্সদেরকে তার ইকুইপমেন্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এসব কাজে, সেই সেই equipment মডার্ন সাথে ইকুইপমেন্ট থাকতে যদি হবে। আমি তাদেরকে আত্মস্থ না করে দিতে পারি, তাদেরকে যদি আমি দেখাতে না পারি বা কাজ করাতে না পারি, তারা কিন্তু ওইখানে যে তার সেই প্রাপ্য স্যালারিটাও সে পাবে না এবং সে কিন্তু ডেলিভার করতে পারবে না। আচ্ছা, এইটাই হলো আমাদের এই জায়গাটা সবচেয়ে বেশি খেয়াল করা দরকার। আমরা সাধারণত যেটা জানি যে আমাদের যে শ্রমিকরা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে একেবারে আনস্কিল, কখনো কখনো কিছু যেমন হচ্ছে প্লাম্বিং এর কাজ, অনেকে যেটা বলছে, আপনি মোটর মেকানিক্সের কথা বলছেন, এগুলো আমাদের দেশে এমনিতে অনেক পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে পাশ করা কি আমরা আরও দক্ষ, আমি যদি বলি বেশি দক্ষ লোক সেখান থেকে আসলে আমাদের যাওয়ার কোনো স্কোপ রয়েছে, বা সেইখানে আমাদের বাংলাদেশি লোকদের কোনো অপরচুনিটি রয়েছে কিনা, সুযোগ রয়েছে কিনা? দেখেন আপনি সেক্টর তো শুধু আমি কনস্ট্রাকশন নিয়ে কথা বলছি, আমাদের কিন্তু এরকম অনেক টেকনিক্যাল কিন্তু অনেক সেক্টর আছে, Right. এবং আমরা একটা সাইট নিয়ে কথা বলছি মিডল ইস্ট, কিন্তু আমাদের আরো কিন্তু আরো অনেক দেশ দেশ রয়ে গেছে, রয়েছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলো European অনেক দেশ রয়ে Right. গেছে। এখন ইউরোপিয়ান কান্ট্রিতে যে প্রবলেমটা আমরা বেসিক্যালি ফিল করি সেটা হলো, একটা হলো টেকনিক্যাল নলেজ, সে কিন্তু কাজটা জানে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে তার একটা হলো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, আর সেকেন্ডলি হলো ওই ইকুইপমেন্ট সে ব্যবহার করেনি, ওরা যে ইকুইপমেন্ট দিয়ে কাজ আমাদের করছে। এডুকেশনের সমস্যা। আমাদের আসলে যে প্রবলেমটা হয়ে গেছে, এই লেভেলে যারা কাজে যান তাদের তো বেসিক্যালি তাদের বেসিক এডুকেশনটা অতটা স্ট্রং না, এবং আমরা সবচেয়ে জায়গায় যেটা মার খাচ্ছি সেটা হলো ইংরেজিটা। আমরা জানি যে আমাদের শহর কেন্দ্রিক যেগুলো আছে তাদের কমিউনিকেশন স্কিলটা যথেষ্ট ভালো থাকে, কিন্তু আউটসাইড দি শহরের যে স্কুলগুলোতে এই জিনিসটা অতটা ডেভেলপ করেনি। আমাদেরকে আসলে এই জায়গাটা জোর দেওয়া দরকার। এখন যেহেতু ওটা হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, ট্রেনিং পিরিয়ডেই আমরা তাদেরকে এই কমিউনিকেশন স্কিলটা আমরা ওই ট্রেনিং এর সাথে, তার স্কিল ডেভেলপমেন্টের সাথে এটাও একটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারি, এবং আমরা যদি এই দুটাকে মিলিয়ে করি তাহলে কিন্তু ওই ওয়ার্কারটা অনেক বেনিফিটেড হবে। কারণ আমি যদি তাকে বলি তুমি নিজে শিখে নাও, কোনদিন শিখবে না। কারণ আপনি সবচেয়ে ব্যাপার, আপনাকে যদি কোনো কাজ দেওয়া হয় এবং আপনি যদি সেটা বুঝতে না পারেন কমিউনিকেট করে, তাহলে কিন্তু সেই কাজটা আপনি করতে পারবেন না। তাহলে আসলে জনশক্তির এই মন্ত্রণালয়কে শুধু একা কাজ করলে হবে না, আরও আসলে অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে বসতে হবে, কারণ এই সমস্যা আসলে একদিন সমাধান করা যাবে না। নো, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি শুরু করেছেন, এটা বিরাট উদ্যোগ, কারণ এই আমার লোক দক্ষ কর্মী আমি যদি তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমার এই সেক্টর কিন্তু সাস্টেইন করবে না। সুতরাং এটা কিন্তু সবচেয়ে বড় একটা, মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাটার, যে আমার স্কিল ডেভেলপমেন্ট করা, এবং সরকার সেদিকেই যাচ্ছেন, তার মানে যে মুভিং ইন আ রাইট ট্র্যাক, এবং এটাই দরকার আমাদের। এখন এটা করতে গিয়ে আমরা এটাকে আরো কিভাবে সমন্বয় করে আরো ভালো আকারে করতে পারি, এবং এটা যাতে আমরা ফলটা আরো ভালো পাই, আমাদের আসলে সেদিকে কাজ করা দরকার। এমনি দক্ষ জনশক্তির কথা বলছি আমাদের যে ট্রেডিশনাল মার্কেট মিডল ইস্ট, কিন্তু ইউরোপের কথা বলছেন আপনি, যেখানে আমরা একেবারেই আমরা যেতে পারছি না, এইখানে আমরা এই সুযোগ যদি আমরা নিতে চাই তাহলে আসলে আমাদের কি করা উচিত? আমি একটাই সেখানে সব হয়তো কনস্ট্রাকশনে হয়তো পারা যাবে না, আপনি যেখানে হচ্ছে আপনি যদি আমরা ওইভাবে আমাদের দক্ষ লোককে তৈরি করতে পারি, এবং আমরা যদি সেগুলোকে ওখানে প্রেজেন্ট করতে পারি, আমাদের যে অ্যাম্বাসিগুলো আছে, আমরা সেখানে যে অ্যাম্বাসির মাধ্যমে যদি ওইখানে একটা শো করতে পারি, বা একটা এমপ্লয়মেন্ট ইসের অপরচুনিটির একটা, যদি ওইখানে আমাদের যে ওইখানকার যে আমরা ডাটাগুলো নিই, যে কোন কোন কোম্পানিগুলো কি কি ধরনের কাজ করছেন এবং সেখানে ফরেন ওয়ার্কার্স আছেন কিনা, সেগুলো যদি থাকে এবং কি কি ধরনের লোক তাদের আছে, আমরা যদি সেগুলো নিয়ে ওইখানে তাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে পারি যে দিস ইজ দ্য পিপল উই আর প্রিপেয়ারিং, সো ইউ কম্পেয়ার উইথ দ্য আদার পিপল অ্যান্ড আওয়ার পিপল, অ্যান্ড যদি দেখা যাচ্ছে আমরা যদি প্রুভ করতে পারি যে ইয়েস উই ক্যান প্রোভাইড দেম দ্য সেম কোয়ালিটি অফ পিপল, তাহলে আমরা সেই মার্কেটটা পাওয়ার সুযোগ পাবো। এবং সুযোগ শুধু হবে না, আমার ওইখানে ভ্যালু অ্যাডিশন কিন্তু অনেক বেশি, আমার স্যালারিটা অনেক হাই, আমাকে শুধু একটা জায়গায় থাকলে হবে না, আমাকে কিন্তু আসলে আমাদের মুভ করতে হবে, ওই জিনিসটা এক্সপ্লোর করা দরকার, নতুন মার্কেট কোথায়, নতুন বাজার কোথায়, যেখানে আমার ভ্যালু অ্যাডিশনটা বেশি হবে। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য, সময় সর্বদিন আজকে আমাদের এখানে শেষ থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।